ক্ষণগণনা প্রায় শেষ। কাল সকাল থেকে ত্রয়োদশ সংসদ ও গণভোট উৎসবে মাতবে দেশ। সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে, কঠোর নিরাপত্তা বলয়। নির্বাচনে যে কোনো অনিয়ম শক্ত হাতে দমন করা হবে, গণমাধ্যম ও দেশি বিদেশি পর্যবেক্ষকদের জানালেন সিইসি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক, পাওয়া গেল 50 লাখ টাকার বেশি। অর্থনৈতিক অংশগ্রহণ, নিরাপত্তা, অধিকার আর প্রতিনিধিত্ব নিয়ে দুই দলের ইশতেহারে নানা প্রতিশ্রুতি। নারীর জন্য নতুন কিছু নেই মনে করেন বিশ্লেষকরা। দেখছিলেন নাসিস সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দেশ জুড়ে এখন আলোচনা একটাই, ভোট। বাকি কেবল রাতটুকু। কাল সকাল থেকে সারা দেশ জেগে উঠবে ভোটের আনন্দে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে অবাধ, শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিতরণ করা হয়েছে নির্বাচনের সরঞ্জাম। ভোট ঘিরে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভোটের রঙে এখন রঙিন দেশ। রাতটুকু কেবল অপেক্ষা। সকাল থেকে শুরু হবে সারা দেশে ভোট গ্রহণ। রাজধানী সহ সারা দেশে সেই আয়োজন চলছে জোরে সোরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে পেপার বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। ঢাকা মহানগরের 13টি আসনে 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয় সকাল থেকেই। জেলা স্টেডিয়ামে মজুতের পর আসনগুলোতে পাঠানো হয়। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় 43,000 কর্মকর্তা কর্মচারী। কিছু কিছু কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে, কিছু কেন্দ্রে নৌপথে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে সড়ক পথে। তো এখানে যদিও কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সকল বাহিনী, সকল সংস্থা আমরা একত্রিতভাবে কাজ করছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে, আনসার বাহিনী হতে শুরু করে যারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বা প্রিজাইডিং অফিসারের সাথে বাকি সবাই একসাথে কেন্দ্রে চলে যাবে। সিলেটের 6টি সংসদীয় আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যরা। রংপুরের প্রতিটি কেন্দ্রেই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলার 6টি সংসদীয় আসনে 873 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ উৎসব মুখর ও গ্রহণযোগ্য করতে জোরদার করা হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খুলনার 840টি ভোট কেন্দ্রের মধ্যে 578টি ঝুঁকিপূর্ণ। ফলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট প্রয়োগের মধ্য দিয়ে 38 প্রার্থীর মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। অনেকদিন পর ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি এবং গণভোটের ওনারা আগ্রহী। অন্যান্য যেই প্রস্তুতিগুলো আছে, কন্টিনিউয়াসলি আমরা সম্মানিত প্রার্থীদের সাথে কথা বলেছি। বরিশাল বিভাগের 6 জেলার 21টি সংসদীয় আসনের 2838টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়া ময়মনসিংহ, নাটোর সহ সারা দেশেই দিনভর একই দৃশ্য। বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এবার সব দিক থেকে নির্বাচনকে সফল করতে নেওয়া হয়েছে কিছু বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে 90% কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, আর বিমান বাহিনী ড্রোনের মাধ্যমে ভোটের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত ও আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে দিতে হবে। গণঅভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি ভিন্ন ব্যালটে হচ্ছে গণভোট, যাতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন প্রবাসীরা। দেশের ভেতরে সরকারি কর্মকর্তা আর কারাবন্দীরাও পাচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। পোস্টাল ভোট গণনা কেন্দ্র 299টি। নিবন্ধন করা প্রবাসী ভোটার 7,72,546 জন। দেশের অভ্যন্তরে 7,61,138 জন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলেও দীর্ঘদিন পর সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বলছে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট উৎসব নির্বিঘ্নে করতে বেশ কিছু বিশেষ ব্যবস্থাও নিয়েছে কমিশন। দুর্গম এলাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে ভোটের ব্যালট। এই নির্বাচনের বৈশিষ্ট্য অন্যান্য নির্বাচনের তুলনায় একটু ব্যতিক্রম। একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য সর্বত প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী মাঠ নিয়ন্ত্রণে রাখতে প্রার্থীদের জবাবদিহিতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেওয়া গুরুত্বপূর্ণ। আচরণ বিধিমালা ভঙ্গ, প্রতিপক্ষকে আঘাত করা, প্রতিপক্ষর সাথে সংঘর্ষে জড়ানো, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে কমিশনকে যেতে হবে। তাতে একটা না পুরো দেশে একটা মেসেজ চলে যায় ইলেকশন কমিশনের প্রতি, মানুষের আস্থার জায়গাটা তৈরি। সব আয়োজন শেষে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। জনরায়ের অপেক্ষায় বাংলাদেশ। বৃহস্পতিবার ভোটারের ব্যালটই ঠিক করে দেবে ক্ষমতার মসনদে কারা বসছেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আদিত্য আরাফাতের প্রতিবেদন। ভোটের বাতাসে ঘুরপাক খাচ্ছিল নির্বাচন ঠিকঠাক হবে তো। অবশেষে শঙ্কা উৎকণ্ঠা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই ভোট। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার 12,76,95,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,000 আর নারী ভোটার 6,28,79,000। মোট ভোটারের 49.26% নারী। সংখ্যায় প্রায় পুরুষ ভোটারের সমান। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1,120 জন। তবে শেরপুর 3 আসনের ভোট না হওয়ায় 4,13,377 জন বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। বলা হচ্ছে এবার তরুণ ভোটাররাই হতে পারেন নির্বাচনের কিংমেকার। কারণ 18 থেকে 33 বছর বয়সী ভোটার সংখ্যা প্রায় 4.5 কোটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট 51টি রাজনৈতিক দল। মোট প্রার্থী 2034 জন। এর মধ্যে স্বতন্ত্র 275 জন। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 291 জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের 258 জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মাঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর 229 জন প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন 198 জন। এনসিপির 32 জন প্রার্থী শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 76 জন ফুটবল প্রতীক ব্যবহার করছেন। পুলিশের তথ্য অনুযায়ী দেশের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 17,556টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যা মোট ভোট কেন্দ্রের প্রায় 41%। নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন প্রায় 8 লাখ কর্মকর্তা। নিরাপত্তায় মাঠে থাকবে 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে থাকার কথা ছিল 81টি দেশি নিবন্ধিত সংস্থার 55,454 জন পর্যবেক্ষক। তবে শেষ মুহূর্তে পাশা নামের একটি সংস্থার 10,000-এর বেশি পর্যবেক্ষক কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি 500 বিদেশি পর্যবেক্ষক থাকবেন ভোটের মাঠে। নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ। অপেক্ষা এখন ভোটের, অপেক্ষা রায়ের, অপেক্ষা কেবলই ফল ঘোষণার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ ও গ্রহণ চলছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর রয়েছে। সবকিছু মিলিয়ে জানতে আমরা যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। দর্শক, আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন, ফরহাদুজ্জামান এবং আরিফুল ইসলাম। আমরা প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী শাহ ইমনের কাছে। ইমন, আপনি এখন যে স্থানে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নির্বাচনী কার্যক্রম চলছে, অর্থাৎ নির্বাচনী প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির খবর জানাবেন আমাদেরকে।
তন্নি, আজকে সকাল থেকেই আমি এই মুহূর্তে রয়েছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে, এটি হচ্ছে ঢাকা মহানগরীর অঞ্চল ৩, অর্থাৎ নির্বাচন কমিশন পুরো ঢাকা মহানগরীকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছে। এখানে অঞ্চল ৩-এর অধীনে ১৭ এবং ১৮ আসনের ১৭ সংসদীয় আসনের প্রায় ১২৪টি কেন্দ্র এবং ১৮ নির্বাচনী আসনের প্রায় ২১৮টি কেন্দ্রের যে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি, ভোটার বাক্স থেকে শুরু করে ব্যালট বাক্স, এগুলো সব সকাল থেকে প্রত্যেকটি কেন্দ্রের যারা বিতরণ রয়েছে তারা সরঞ্জামগুলি বুঝে নেওয়ার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে ব্যালট থেকে শুরু করে বক্স এবং এখানে নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে যা যা সরঞ্জামাদি প্রয়োজন তার সব কিছু অনুযায়ী প্রত্যেক কেন্দ্র অনুযায়ী এখানে ডিস্ট্রিবিউশন চলছে সকাল থেকে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে অধিকাংশ কেন্দ্রের এই কেন্দ্রগুলোর যারা দায়িত্বে রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে ১০ থেকে ১৫ জনের একটি দল নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্ষেত্র বিশেষ ২০ থেকে ১৫ জনের একটি করে দল, তারা সকাল থেকে তাদের সরঞ্জাম যার রয়েছে সেই অঞ্চলগুলোতে তারা সকাল থেকে এগুলো নির্বাচন কমিশন বিতরণ করছে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো একের পর এক বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তারা বুঝে নিয়ে যার যার জন্য নির্ধারিত যে বাস রয়েছে সেখানে তারা গন্তব্যে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে ৯০% কাজ কিন্তু সকাল থেকে প্রায় শেষের দিকে, এখন প্রায় শেষ যে কর্মকর্তা রয়েছে মালামালগুলো প্রস্তুত করা হবে এবং এরপরে এই মালামালগুলো যে প্রত্যেকটি কেন্দ্রে যাওয়ার পরে সেই কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছে তারা ভোট আয়োজনের যে যাবতীয় প্রস্তুতি রয়েছে সেগুলো হয়তো সন্ধ্যার পর থেকে কার্যক্রম শুরু করবে এবং পরবর্তীতে তারা এই কার্যক্রমগুলো শেষ করে ভোটের জন্য প্রস্তুতি নেবে। তো তন্নি, এই ছিল আমার কাছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচনের যে কার্যক্রম সেগুলোর সর্বশেষ খবর। জি, ধন্যবাদ ইমন আপনাকে। আমরা যেতে চাই ফরহাদুজ্জামানের কাছে, আমাদের আরেক সহকর্মী। ফরহাদ, আপনি এই মুহূর্তে রাজধানীর তে অবস্থান করছেন এবং সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানী জুড়ে উৎসবের আমেজ ভোটকে ঘিরে। কেমন প্রস্তুতি আপনি দেখছেন? ভোটারদের সাথে আপনার কথা হচ্ছে কিনা? রাজধানী জুড়ে আসলে আপনি কেমন পরিবেশ দেখছেন? আপনি জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আর যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে রাজধানীতে কিন্তু যারা বসবাস করে অধিকাংশই গ্রামের ভোটার বা বিভিন্ন জেলার ভোটার, তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী ছেড়েছেন এবং রাজধানী আপনি দেখতে পাচ্ছেন পুরা সড়ক যে রাজধানীর যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপ কিন্তু নেই, আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। রাজধানীতে যারা ভোটার রয়েছেন, রাজধানীতে 15টি আসন রয়েছে, সেই আসনগুলোর ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে দীর্ঘ সময় পরে তারা যে একটা ভোটের আমেজ, সেই আমেজ ফিরে এসেছে এবং তারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। তবে এই নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন, কোনো ধরনের ভয় ভীতি যেন না কাজ করে, সেই বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেই বিষয়টি তারা বলেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বলছেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের জন্য কোনো ধরনের হামলা বা কোনো ধরনের শিকার না হয়, সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং সার্বিক বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই তারা শেষ করেছেন। প্রতিটি কেন্দ্রে যে কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিয়েছে। বাড়তি যে ফোর্স নেওয়া দরকার সেখানেও তারা ফোর্স মোতায়েন করেছে। পাশাপাশি যদি সন্দেহজনক কাউকে হয় সেখানে কিন্তু তারা তল্লাশি করছে। এছাড়াও যেই গাড়িগুলো সন্দেহ প্রকাশ করছে সেই গাড়িগুলোকে কিন্তু তল্লাশি করছে এবং রাত পোহালেই যে ভোটের যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি তারা নিয়েছেন। কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই ভোটের যে নিরাপত্তা সরঞ্জামী সেইগুলোতেও কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রচুর পরিমাণ সেনাবাহিনী, র্যাব, বিজিবি পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক
আনসার ভিডিপির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে এবং তাদেরকে কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি কেউ ব্যালট বাক্স ছিনতাই করতে আসে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি বাহিনীর প্রধানরা তারা জানিয়েছেন যে সব ধরনের আইন শৃঙ্খলা ধরনের যেই প্রস্তুতি নেওয়া দরকার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো তারা ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর একটা বিষয় বলে রাখি, কিছুক্ষণ পরেই র্যাব ডিজির একটা ব্রিফিং আছে, তিনিও কিন্তু সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করবেন। এছাড়াও আপনি জানেন যে এই বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী তারাও কিন্তু কাজ করছেন। আর আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, সেখানেও কিন্তু দেখেছি সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং প্রতিটি অলিতে গলিতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য, যেন কোনো ধরনের ভোট নিয়ে কোনো কারচুপি না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারি রেখেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীতে সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ আছেন এই মুহূর্তে গুলশান এলাকায়। আরিফ, আপনি কি পরিস্থিতি দেখছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছেন নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ তনি। আমি যদি একটু বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, সেটা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যতীত বা ছাড়াও রাজধানীর প্রতিটি জায়গাতে তারা কিন্তু অলি গলি থেকে শুরু করে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের তৎপরতা দেখেছি। শুধুমাত্র যে পুলিশের তৎপরতা সেটা কিন্তু নয়, সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবি রয়েছেন, প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে এই নির্বাচন কেন্দ্র করে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং কি আপনি জানেন যে রাজধানীতে 2131টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে ঝুঁকিপূর্ণ 37টি, সেই 37টি ভোট কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু রেখেছে এবং কি নিরাপত্তা একেবারে ঢেলে সাজানো হয়েছে বলা যায়। আর সেক্ষেত্রে একটু যদি বলতে চাই, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আরেকটি বিষয় নজর রেখেছেন, যাতে করে ছিনতাই ঘটনা, যেহেতু রাজধানী ফাঁকা হয়ে গেছে, মানুষের আনাগোনা কমে গেছে, গণপরিবহনের সংখ্যা কমে গেছে, সবকিছু মিলে যাতে করে কোনো ধরনের বিশেষ করে ছিনতাই বা এই ধরনের যাতে কোনো ধরনের কর্মকাণ্ড না করতে পারে, সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে এই তৎপরতা আরো বৃদ্ধি হতে পারে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা কিন্তু বলেছেন যারা ঢাকায় আছেন তারা মূলত রাজধানী ভোটার, তারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, বাসা বাড়িতে, তারা কিন্তু আসলে এই ভোটাররাই বলছেন যে আগামীকাল তারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং কি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসবেন। আমরা অনেকেই সাথে কথা বলেছি, তারা আজকেও কিন্তু অনেকেই বাড়ি ফিরছেন, তাদের বাড়িতে গিয়ে তাদের প্রিয় প্রার্থীকে বেছে নেবেন ভোট দেওয়ার জন্য। যেহেতু বিশেষ করে রাজধানীর আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে বা থানাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু তারা আজকেও যাচ্ছেন। আরেকটি বিষয় আমি একটু যদি আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড, যে তৎপরতা, সে বিষয়ে কত সংখ্যা সেটা যদি একটু বলতে চাই, যে 1,08,000-এর মতো সশস্ত্র বাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি সদস্য 37,000-এর বেশি, কোস্টগার্ড 3,500-এর বেশি, এমনকি পুলিশ সদস্য প্রায় 1,57,000 এবং আনসার সদস্য থাকবেন 5,67,000 র্যাব সদস্যরাও। তো সেক্ষেত্রে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য, কিন্তু এই সব কিছু মিলেই বলা যায় যে আগামীকাল ভোটাররাও আশা করছেন যে আগামীকাল উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং কি সেই পরিস্থিতি তৈরি করেছে বর্তমান সরকার। সেই আশাতেই কিন্তু প্রত্যেকেই বেছে নেবেন আগামীকাল, এমনকি সেটা আসলে শেষ হাসিটা কি হাসবে সেটা হয়তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ। তন্নি, আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনের খবর জানতে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী হুমায়রা ফারুক এই মুহূর্তে আছেন নির্বাচন কমিশনে। হুমায়রা, নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতি চলছে নিশ্চয়ই, সেই প্রস্তুতির খবরাখবর জানাবেন আমাদের।
জি, জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু আর কয়েক ঘন্টা বাকি। ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আগামীকাল সকাল 7:30 থেকে। তো এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিন্তু দাপ্তরিক যে কাজগুলো আছে, শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো চলছে। আর সেই সাথে বিকেল 5টায় আমাদেরকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ একটি ব্রিফ করার কথা রয়েছে। এবং এখানে আমি আরও যে বিষয়টি দেখছি যে পর্যবেক্ষকরা কিন্তু এখানে এখনো নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করছেন, আসছেন, তাদের পর্যালোচনাগুলো তাদেরকে জানাচ্ছেন। এবং আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু পর্যবেক্ষকদের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও অন্যান্য যারা নির্বাচন কমিশনার আছেন, সিনিয়র সচিব সহ পুরো কমিশনের সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা মতবিনিময় করেছেন। এবং পর্যবেক্ষকরা কি ভাবছেন নির্বাচন নিয়ে, তাদের পর্যবেক্ষণ কতটুকু, তাদের কি মতামত, তাদের প্রশ্নের উত্তরগুলো তারা দিয়েছেন। এবং সিইসি সেই সেশনটা শেষে আমাদের সাথে কথা বলেছেন, তিনি ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামীকাল সকাল থেকে যা ভোট গ্রহণ শুরু হচ্ছে, সেখানে কোনো ধরনের অনিয়ম, আইন শৃঙ্খলার কোনো ধরনের ব্যত্যয় সহ্য করা হবে না। এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষকে উপহার দিতে বদ্ধপরিকর। এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কমে যাবে কিনা আমাদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এমন কোনো শঙ্কা তিনি দেখছেন না। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচনে ভোটার উপস্থিতি ঠিকঠাক থাকবে, কারণ এবার বেশ কয়েকটি নতুনভাবে ভোটাররা এখানে যুক্ত হতে পারছেন, যেমন পোস্টাল ব্যালটে যুক্ত হতে পারছেন দেশের ভেতরে বিভিন্ন জেলায়, এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা কিন্তু এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে অংশ নিতে পারছেন। এবং কারাবন্দীরা যারা আছেন, দেশে প্রায় 86,000-এর মতো কারাবন্দী আছেন, তার প্রায় 7,000-এর মতো কারাবন্দী নিবন্ধন করেছেন এবার পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য। এবং এখানে অনেক যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু সেখানে নিবন্ধন করেছেন। তো বিকেল 5টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আরও যে বিষয়গুলো জানাবেন, সেটি জানা মাত্রই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও আমরা যেতে চাই আরেকটি নির্বাচনী কেন্দ্রে, সেখানকার প্রস্তুতি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী সানি। আপনি এই মুহূর্তে যেই নির্বাচনী কেন্দ্রে অবস্থান করছেন, সেখানকার প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এর আগে নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে ছিলাম, সেখানে নিরাপত্তা এবং প্রস্তুতি দেখেছি। তবে এই মুহূর্তে আমি রয়েছি খিলগাঁও মডেল কলেজে। এখানে রিটার্নিং কর্মকর্তা হস্তান্তর করছে প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচন কমিশনের থেকে দেয়া 17টি আইটেম, যে 17টি আইটেমের মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। এবং তার মধ্যে ব্যালট রয়েছে এবং যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা আছে। এবং একই সাথে যে সব ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি, সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়ে সেই সব সরঞ্জাম তারা গ্রহণ করছেন। এবং একই সাথে পুলিশের সহযোগিতায় এবং আনসার সদস্যদের উপস্থিতিতে তারা সেই সব ভোট কেন্দ্রগুলোতে এইসব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে আমি সকাল থেকেই ঢাকা 7, 8 এবং 9 আসনের বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের সাথে কথা বলেছি। তারা খুবই উৎসবমুখর পরিবেশের একটি আশঙ্কা করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে এখানে সরঞ্জাম বিতরণী চলছে, এখান থেকে প্রায় শেষের দিকে বলা যায়, অর্থাৎ এখানে 169টি ভোট কেন্দ্রের জন্য এখান থেকে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। সেই সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমে উপস্থিত থেকে সেখানে প্রয়োজনীয় ব্যালট সহ যে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে তারা অনেকে রওনা হচ্ছেন। একদম শেষ পর্যায়ে এখন বলতে গেলে প্রায় 20 থেকে 30টির মতো যে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে এই সরঞ্জাম হস্তান্তর করা হয়ে গেলে এইখান থেকে সরঞ্জামের সর্বশেষ পরিস্থিতি জানা যাবে এবং কি আপডেট আছে সেটা আমরা জানাতে পারবো। তবে এই মুহূর্তে যদি আপনাকে ভোটারদের উৎসাহের কথা জানাতে চাই, ভোটাররা আসলে রাস্তায় যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে
সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজেপি রয়েছে, তাদের যে রাস্তায় যে তাদের সরগম যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে ভোটাররাও আসলে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যেতে চান, এরকমটাই আমাদেরকে ভোটের মাঠ থেকে ভোটাররা জানিয়েছেন। একই সাথে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে তারা জয়যুক্ত করতে চান। সবশেষে বলা যায় তো যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট অনুষ্ঠিত হবে, সেই যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের জন্য সবাই অপেক্ষা করছে। তো নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সানি আপনাকে। সেই উৎসবের জন্য আসলে পুরো দেশ এখন অপেক্ষা করছে। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ পরিস্থিতির খবরাখবর। ভোটের সময় যে কোনো অনিয়ম শক্ত হাতে তদারকি করা হবে, সব অভিযোগ বিবেচনা করা হবে গুরুত্ব দিয়ে, দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের পরের দিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল পাওয়া যাবে। এদিকে প্রথা অনুযায়ী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। 5 বছরের জন্য প্রতিনিধি নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দেশবাসী। আজ রাতের শেষে ভোট। বিপুল এই আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানানোর অনুষ্ঠান। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যটকদের সামনে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। We have been heard from some sources that counting vote will take time, like 2 or 3 days. If it is correct, then why? I'm Shalu from DW News. I just have a quick question about the referendum and how it's going to be implemented. Is it going to be binding on whichever party comes to power to implement it, if it's a yes vote? নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল পাওয়া যাবে। Tomorrow the polling begins at 7:30 in the morning. আমরা আশা করছি ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল হাতে পেয়ে যাব। সার্বিকভাবে ভোটের পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। Voter would mark the ballot. আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় বৃহস্পতিবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি, এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, যেন আমাদের ভয়ের কোনো কারণ নেই। ভোটের সময় যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান সিসি। দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ পোস্টাল ব্যালট ফিরে এসেছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা টাকা মেশিনে গণনা চলছে। অবশ্য এর পরিমাণ 50 লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থ সহ বেশ কিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশ্য বেলাল উদ্দিন দাবি করেছেন এটি তার ব্যবসার টাকা। অবশ্য তিনি সালন্দর মাদ্রাসার শিক্ষক। জামায়াতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে 10.49 লাখ টাকা ও রিকুইজিশন করা মাইক্রোবাস সহ স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর 3 কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চন্দনাইশে অভিযান চালিয়ে টাকা ও রিকুইজিশন করা মাইক্রোবাস সহ তাদের আটক করা হয়। পরে রাত 1:30টার দিকে টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টি সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাকা জব্দ করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাকা গুনতে থাকা ব্যক্তির দাবি, মিজানুল হক চৌধুরীর লোক তিনি।
চট্টগ্রাম 14 আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অর্থনৈতিক অংশগ্রহণ, নিরাপত্তা, অধিকার আর প্রতিনিধিত্ব বিষয়গুলোকে নারীর জন্য গুরুত্ব দিয়ে রাখা হয়েছে বিএনপির ইশতেহারে। জামায়াত বলছে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ, অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথা। যদিও দল দুটোর ইশতেহারে নারীর জন্য নতুন কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ছক কষেই যেন এবার কথার লড়াই, আর ভোটের মাঠে ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হলো নারীকে। জামায়াত ইসলামী বলল নারীর কর্মঘণ্টা 5 করার কথা, জানিয়ে সমালোচনা হলো খুব। আর বিএনপি বলছে সমান অংশীদারিত্বের কথা। প্রশ্ন হলো, এই সব প্রতিশ্রুতি কি কেবলই প্রতিশ্রুতি, কথার ফুলঝুরি, সবই শুভঙ্করের ফাঁকি? ভোট দিতে যাওয়ার আগে নারীরা শেষ মুহূর্তে কি ভাবছেন? সবাই বলে ভোটের লড়াই, সেই যুদ্ধের ইশতেহারে নারীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বর্তমানে দেশের বড় দুটি দল। আলোচনায় ঝড় ওঠে নারীদের জন্য কর্মঘণ্টা কমানোর বিষয়টিও, যদিও ইশতেহারে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে অন্যভাবে, দাবি দলটির। নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। এদিকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীর নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতি আছে বিএনপির ইশতেহারে। দেশটা শান্তি থাকবো, সুস্থটা না থাকবো, তারপরে তোমার কই থাকবো, গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, এই চেষ্টা করবো। পুরুষের পাশাপাশি নারীদের জানো আমরা সমান একটা অধিকার পাই, এটাই আমাদের চাওয়া। নারীর কর্মঘণ্টা কমানোর বিষয়টিকে রীতিমতো অবাস্তব বলছেন নারী অধিকার কর্মী এবং বিশ্লেষকরা। ওরা যেটা বলছে যে 5 ঘন্টা নারীকে কাজ করে, এটা অবাস্তব, খুবই অবাস্তব একটা বক্তব্য, যেটার মূলত কোনো মনে হয় এটাকে নারীদেরকে হেয় করার ছাড়া আর কিছু না। নারীকে যেহেতু তারা মা হিসেবে দেখতেছেন, তারা মনে করছেন যে ঘরই নারীর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। অন্যান্য ধর্মীয় রাষ্ট্রগুলোও কিন্তু এই ভাবনা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তারা বেরিয়ে আসেন নাই, বরং তারা খুবই ট্র্যাডিশনাল। আর বিএনপির ইশতেহারে নারী প্রসঙ্গ অনেক বেশি সার্ভিসমুখী বলে মনে করেন তারা। বিএনপি তারা যে ইশতেহারে দিচ্ছে, অদ্ভুতভাবে তারাও কিন্তু এটাকে আমরা যেটাকে বলি এক ধরনের সার্ভিস ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনাকে আমি এই সার্ভিস দিব, আমি আপনার নারী অসুস্থ হলে এই সেবা দিব, কিন্তু নারীর অধিকার নিয়ে যে বিষয়টা, নারী আপনি যদি দেখেন আমরা কোন জায়গায় গিয়ে মার খাচ্ছি, টিল নাও আমরা সম্পত্তিতে সমান অধিকার পাইনি। বিএনপি যেটা হচ্ছে যে আমি খুব বেশি নতুনত্ব পাচ্ছি না, ওনারা নিয়ে আসছে নারীর বিষয়টা সামনে, এটা ভালো কথা। যেটা আগেও ছিল না বা আমরা বলিনি, হয়তো নতুন নাম দিচ্ছে বা দিচ্ছে না, সেটার ব্যাপারে আমার কোনোই নাই। সম্পত্তিতে নারীর উত্তরাধিকারের মতো বিষয়গুলো এবারও দলগুলো চতুরতার সাথে এড়িয়ে গেছে বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া? ভোট উৎসবের সঙ্গে এমন প্রশ্ন যাচ্ছে অনেকের মনেই। আবহাওয়া অফিস জানিয়েছে ভোটের দিনে স্বাভাবিক থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। মাঘ শীতকাল যেন বিদায় নিচ্ছে। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে পুরো দেশ প্রস্তুত। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 1 সপ্তাহ রাজধানী সহ দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সকালে সারা দেশে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 এবং দুপুরে সর্বোচ্চ 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান আছেন রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে। আমরা সরাসরি যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, আপনি এই মুহূর্তে যে জায়গাটিতে আছেন সেখানে সম্ভবত একটি নির্বাচনী কেন্দ্র, কেমন পরিবেশ পরিস্থিতি দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ তন্নি। আপনি জানেন যে রাত পোহালেই নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তারা বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছে মানিক মেয়ে এভিনিউ, এখানে রাজধানী উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয় কিন্তু একটি ভোট কেন্দ্র। এখানে র্যাবের একটি টহল কার্যক্রম চলছে। পাশাপাশি র্যাবের ডিজি তিনি এখানে আসবেন, তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আমরা রাজধানীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভোট কেন্দ্রে, বিভিন্ন সড়কে কিন্তু গিয়েছি, সেখানেও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোলিং টিম কাজ করছে, বিজিবি, অন্যান্য বাহিনী যারা রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, তারাও কিন্তু কাজ করছেন। এবং সন্দেহজনকভাবে কেউ যদি কাউকে হয় তাহলে কিন্তু তাদেরকেও চেক করা হচ্ছে। পাশাপাশি
বিভিন্ন যে সড়কে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সন্দেহজনক কাউকে দেখা হলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এর পাশাপাশি বিভিন্ন শহরের যে অলি প্রবেশপথ রয়েছে সেখানেও কিন্তু চেকপোস্ট বসিয়ে তারা দেখছেন যে দূরপাল্লা থেকে যে সমস্ত যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তার জন্য ঘাটতি না হয় সেই সার্বিক বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তারা বলছেন যে তারা নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে রাজধানীতে নিরাপত্তার বিষয়ে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আপনাকে। টানা ২০ দিনের প্রচারণা শেষে এখন শুধুই অপেক্ষার পালা। ১২ই ফেব্রুয়ারি ব্যালটে রায় দেবেন ভোটাররা। সেই চূড়ান্ত রায়ের আগে মানুষের মনে প্রশ্ন, গত ৩ সপ্তাহে নির্বাচনে অংশ নেওয়া দেশের প্রধান দুই দলের শীর্ষ নেতা আসলে ভোটারদের কী বার্তা দিয়েছেন। দ্য হুইসেল চালিয়েছে নিবিড় ডেটা অনুসন্ধান। তারা বলছে দুই নেতার লড়াইয়ের প্রধান অস্ত্র ছিল একে অপরকে আক্রমণ। তারেক রহমান তার বক্তব্যের ১১.৬৬% আর ডাক্তার শফিকুর রহমান ১১.১০% শব্দ ব্যয় করেছেন প্রতিপক্ষকে ঘায়েল করতে। 18টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ফেলে তা বিশ্লেষণ করা হয়েছে। কোন ইস্যুতে নেতা কতটা শব্দ খরচ করেছেন আর কোন বিষয়ে প্রায় নীরব থেকেছেন সেটাই এই বিশ্লেষণের মূল ভিত্তি। সংস্থাটি বিশ্লেষণ করে দেখেছে নির্বাচনী মাঠে দেওয়া বিএনপি ও জামায়াতের ইসলামীর শীর্ষ দুই নেতার ৫৪,৮৪৪টি শব্দ, যেখানে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ চিত্র। কেউ ভোটারদের হাতে তুলে দিতে চেয়েছেন অর্থনীতির কার্ড, কেউ বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন ইনসাফ। 10টি জনসভা মিলিয়ে প্রতিপক্ষকে আক্রমণের পর তারেক রহমান সবচেয়ে বেশি শব্দ ব্যয় করেছেন কৃষি নিয়ে, যা প্রায় 11%। এরপর কর্মসংস্থানে 5.89%, স্বাস্থ্যে 2.84%, দ্রব্যমূল্য অর্থনীতিতে 2.20% এবং শিক্ষায় 0.70% শব্দ খরচ করেছেন। ভিন্ন পথে হেঁটেছেন জামায়াতের আমির। তার বক্তব্যে অর্থনীতির সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলেও জোর দিয়েছেন দুর্নীতিমুক্ত সমাজ এবং নৈতিকতার ওপর। প্রায় সব জনসভায় তার কথার মূল সুর ছিল ইনসাফ কায়েম করার বিষয়টি। ভোটের ছুটিতে এরই মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী। নেই সেই চিরচেনা গাড়ির তীব্র হর্ন, মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে মোটরসাইকেল চলাচল। দূরপাল্লার বাস শহরে প্রবেশ ও বের হলেও সিটি সার্ভিস একদম কম। ভোট আর সাপ্তাহিক মিলিয়ে 5 দিনের ছুটি পেয়ে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে মঙ্গলবারের মতো পথে পথে ভিড় নেই, নিয়ম করে ছেড়ে যাচ্ছেন দূরপাল্লার বাস। এবারকার নির্বাচনটা অন্যরকম। এর আগে যত নির্বাচন হচ্ছে এককভাবে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে উৎসব মুক্ত কোনো পরিবেশ ছিল না, বিধায় আমরা ঢাকা ছেড়ে যাইনি। এবার একটা পরিবেশ হয়েছে, এই জন্য ভোটের জন্য আমরা যাচ্ছি। আমরা যারা যাচ্ছি সবাই আনন্দের সহিত যাচ্ছি যে একটা গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক, একটা পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে আমরা নির্বাচন করি। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। একই চিত্র সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনালেও, তবে গত 2 দিনের তুলনা কম। গত রাত্রে মধ্যরাত পর্যন্ত 12টা পর্যন্ত অনেক লোক চাপ ছিল, কিন্তু আজকে সকাল থেকে যাত্রীর চাপ নাই, প্রতিটা গাড়ির সিট খালি। যাত্রী চলে গেছে আগে 2 দিন, কাল আর পরশু চলে গেছে, রাত বেরিয়ে গেছে, এখন আর কোনো যাত্রী নাই, টার্মিনালে একবারে খালি। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ফাঁকে পরিবার আর স্বজনদের সাথে দেখা আর ভোটে অংশ নিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। নাগরিক উপস্থিতি কম থাকায় সড়কে নেই যানবাহনের চাপ, কিছু ক্ষেত্রে দেখা গেছে গণপরিবহনের সংকটও। তবে নতুন সরকারে যারা যাবেন তাদের কাছে কি প্রত্যাশা থাকবে তাও জানান কেউ কেউ। ওইটা আর চাচ্ছি যে বন্ধ হইতে, প্রত্যেক ক্লাসেই ভর্তির ফি দিতে হচ্ছে। একটা সজাগ দৃষ্টি নেবেন এবং প্রবাসীদের পক্ষে কাজ করবেন, প্রবাসীদের কল্যাণের পক্ষে কাজ করবেন। আমরা চাই দেশে শান্তি থাকুক, ওই খাদ্যদ্রব্যের দাম কমুক। ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরবেন বাসিন্দারা। কর্মমুখর চিরচেনা রূপ ফিরে পাবে ঢাকা, এমন মত নগরবাসীর। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শুধুমাত্র আজকের দিনটাই রাত পেরোলেই ভোট উৎসবের অপেক্ষা। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র একটাই আলোচনা, নির্বাচন। পক্ষে বিপক্ষে তুমুল তর্ক থাকলেও মোটা দাগে সবার প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন আর নির্বাচন পরবর্তী দুর্নীতিমুক্ত উন্নয়ন। ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নামা কৃষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের মাঝে এখন একটাই আলোচনা, নির্বাচন। সেই আলোচনা আরো বেশি জমজমাট হয় চায়ের দোকানের প্রতিটি চায়ের কাপে, চুমুকে চুমুকে। টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনেই বইছে জমজমাট নির্বাচনী আমেজ।
গ্রাম থেকে শহর, পাড়া মহল্লা থেকে হাটবাজার, সবখানে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবে জয়ী? মোটরসাইকেল মার্কার হবে তর্ক বিতর্ক একদিকে যেমন অদৃশ্য প্রচারণা, তেমনি এখানে ফুটে ওঠে আগামীর প্রত্যাশা। তাই তো পক্ষে বিপক্ষে সবারই মত সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যাতে সুষ্ঠুভাবে দিবার পারি, যোগ্য হিসাবে যে যারে দেওয়া উচিত তারে আমরা দিব আর কি। আমরা নিজের ভোট নিজে দিতে পারি জানি, এটা আমরা কামনা করি। তবে হ্যাঁ ও না ভোটের বিষয়ে সবিস্তর প্রচারণা না থাকায় সিদ্ধান্তের দোলাচলেও প্রান্তিক ভোটাররা হ্যাঁ ভোট দিবার কইছে, না ভোট দিবার না করছে, এইটুকু করে কইছে। আঙ্গ বগলে একটা লোক বুঝাবার জন্য আসে নাই যে হা মধ্যে দিলে এইটা হবে, না মধ্যে দিলে এইটা হবো। রাজনৈতিক বিশ্লেষণগণ বলছেন, এবারের ভোটাররা কেবল প্রার্থীদের প্রতিশ্রুতিতেই বিশ্বাসী নন, বিবেচনা করছেন বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির সম্ভাবনাকারীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটাররা শুধুমাত্র প্রার্থীর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, বিবেচনা করছেন বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির সম্ভাবনাকারীকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ৩০০ বছর আগে উপকূলের জঙ্গল কেটে গড়েছিলেন বসতি। কালের পরিক্রমায় পেয়েছেন দেশের নাগরিকত্ব, অংশ নিয়েছেন দেশের নেতৃত্ব নির্বাচনে। তবে পরিবর্তন ঘটেনি ভাগ্যের। বলা হচ্ছে সমতলের আদিবাসী রাখাইনদের কথা। স্বপ্নের বুননে আশ্বাসের মরীচিকা নয়, তারা চায় বাস্তব প্রতিফলন। সাগর পাড়ে বাতাসের হাহাকার আর নোনা জলের গল্প বড্ড পুরনো। নীল জলরাশির শব্দ আর বাতাসের নোনতা ঘ্রাণে যাদের সকাল হয়, সেই উপকূলীয় রাখাইন পল্লীতেও এখন নির্বাচনী আমেজ। তবে উৎসব আর উৎকণ্ঠার দোলাচলে দাঁড়িয়ে উপকূলের এই প্রাচীন জনগোষ্ঠী। ভোট আসে, ভোট যায়, সুতা ঘরে চরকায়, তবু প্রত্যাশা আর প্রতিশ্রুতির প্রতিফলন নেই পটুয়াখালী কিংবা বরগুনার রাখাইন পল্লীতে। নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আমাদের কোনো ভাগ্যে উন্নয়ন হয় না। আমাদের মাতৃভাষা হারিয়ে গেছে। হামলা, মামলা এবং জমি জায়গা সব বিলুপ্ত পথে। শ্মশানের জায়গা পর্যন্ত আজ দখল। সরকার আমাদেরকে যেভাবে আইন আছে সেভাবে আমাদেরকে প্রয়োগ করে না। কথা দিয়ে কথা রাখাটাই হচ্ছে গিয়ে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এর আগে যে সরকার ছিল আমাদের রাখাইন সমাজের জন্য কোনো কিছু করে দিতে পারেনি। ভিটে মাটি হারানোর ভয় আর পরবাসী হওয়ার আতঙ্ক যাদের নিত্যসঙ্গী, তাদের কাছে ভোট শুধু আঙুলের ছাপ নয়, ভোট মানে মাথা গোজার শেষ আশ্রয়টুকু রক্ষার প্রত্যাশা। এই রাখাইন সম্প্রদায় প্রায় 300 বছর পূর্বে বঙ্গোপসাগরের কোলঘেঁষা পটুয়াখালী এবং বরগুনা জেলায় তাদের বসতি গড়ে তোলে। তারাই মূলত এই অঞ্চলের আবাদ সৃষ্টি করে। যারা সরকার গ্রহণ করবে তাদের উচিত হবে এই রাখাইনদের জন্য আলাদা কিছু কর্মসূচি গ্রহণ করা, যাতে রাখাইনরা আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় এবং তাদের ভাষা সংস্কৃতি আর সমন্বয় রাখতে পারে। কোস্টাল এরিয়া জুড়ে যেটা আছে তাদের কিন্তু ব্লক ভোট হিসাবে আগে কেনাবেচা করা হয়েছে। যে কোনো কমিউনিটি বলেন, আপনি যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তখনই সে মন খুলে মতামত দিতে পারবে। নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই যে তারা যদি উদ্যোগ নেয় তাহলে পরে ওখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে উৎসাহের সাথে ভোট দিতে পারবে। ভোটকে কেন্দ্র করে রাখাইনদের প্রত্যাশা, নতুন সংসদে তাদের অভাব অভিযোগ তুলে ধরার মতো কেউ যেন থাকেন। যেখানে সমুদ্রের গর্জন আর রাখাইনদের জীবনের সুর মিলেমিশে একাকার হওয়ার কথা, সেখানে তাদের সামাজিক দুর্দশা আর ভূমি হারানোর ক্ষত যেন আজও উপশমহীন। আর এদিকে নির্বাচনী বাতাসও যেন উড়ছে দেয়াল ঘেরা আশ্বাসের ঘুড়ি হয়ে। উপকূলের এই প্রাচীন জনগোষ্ঠী কি পারবে তাদের না বলা কথা ব্যালট পেপারে ফুটিয়ে তুলতে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।